আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 4 দিনের সফরে চীনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তৃতা দেবেন আজ। নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকে চ্যানেল আই প্রাঙ্গণে রংতুলিতে মুক্তিযুদ্ধ উদযাপন, একতাবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ, জিকির আজকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ক্রমবর্ধমান চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে দরিদ্রদের ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, খুশি প্রত্যন্ত গ্রামের মানুষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। 4 দিনের সফরে চীনে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইনান প্রদেশে পৌঁছেন তিনি। এর আগে দুপুর 1টায় চায়না সাউদার্নের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে বক্তব্য দেবেন। খাদ্য ও কৃষি সংস্থা FAO এর মহাপরিচালক কু দং ইউ সঙ্গে স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এবারে চীন সফরে বড় বড় শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করে তাদের বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টা। মূল হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার মিটিং, এবং এটা মিটিংটা হবে এখানকার টাইম বেজিং টাইম সকাল 10টায় মিটিংটা শুরু হবে গ্রেট হল অফ পিপল। প্রফেসর ইউনূস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন, এই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো। একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে, সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে। তারপরে বড় বড় বিজনেস লিডারদের 100 জনের বেশি বিজনেস লিডার, তাদের সাথে কথা হবে। একঝাঁক শিশুশিল্পী দেশবরেণ্য আঁকিয়ে আর বিশিষ্টজনদের সরব উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রংতুলিতে মুক্তিযুদ্ধ 2025 রঙের রেখায় বাংলাদেশ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশের ছবিতে নিজেদের স্বপ্ন তুলে ধরেন শিল্পীরা। সেই সাথে দেশাত্মবোধক গান, কবিতা আর কথামালায় অতিথিরা জানান একতাবদ্ধ থেকে দেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথা। লায়লা নওশিনের রিপোর্ট। সুরসপ্তকের শিল্পীদের কণ্ঠে সুমধুর দেশাত্মবোধক গান আর রংতুলির ছোঁয়ায় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা দিবসের সকালে চ্যানেল আই এর চেতনা চত্বর এভাবেই রঙিন হয়ে উঠল। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সাথে নিয়ে ঢাকা ব্যাংক PLC রংতুলিতে মুক্তিযুদ্ধ রঙের রেখায় বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালনা মণ্ডলীর সদস্যরা। আয়োজনে শিল্পীর কণ্ঠ আর তুলির পাশাপাশি আয়োজক ও অতিথিদের কণ্ঠে ভেসে ওঠে দেশ গড়ার বার্তা। এই মাটি, যে মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি, এই মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি তারা সেই সময় আমাদের জন্য আত্মহুতি না দিতেন। এই যে লক্ষ লক্ষ মানুষ সেই সময় আত্মহুতি দিয়েছেন, তাদের কিন্তু কখনোই ভোলা যাবে না। এবং এই ইতিহাসকে মাথায় রেখে, এই ইতিহাসকে বুকে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে নানা ঘাত প্রতিঘাত দেখছি, সেখানে কিন্তু একটি কথা, ঐক্য। আমরা যদি সবকিছু ভুলে, বিভেদ ভুলে আমরা এক হতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশটা
সামনে এগোতে পারবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য কিন্তু একটা বাসযোগ্য বাংলাদেশ যদি রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এক হতে হবে, আমাদের হাতগুলোকে এক করতে হবে। গত 25 বছর থেকে এই স্বাধীনতা দিবস, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য চ্যানেল আই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জানাতে চাচ্ছে আগামী প্রজন্ম এই অমূল্য প্রাপ্তি, আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি জাতির, তা আমরা যেন ভুলে না যাই, আমরা যেন একে ধারণ করে আগামী দিনগুলোতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। প্রথমবার 1971 সালে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে একটা সাম্য সমতার বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল। আজকের এই দিনে চ্যানেল আই এর রং তুলিতে মুক্তিযুদ্ধে যে আমাদের নেক্সট জেনারেশনের কাছে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়ে আসছি, আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট। কারণ আমার কাছে মনে হয় যে একটা দেশের সঠিক ইতিহাস সবার জানা প্রয়োজন। বিশিষ্ট অভিনয়শিল্পী আফজাল হোসেনের প্রশ্নে স্বাধীনতা আর দেশপ্রেম নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অতিথিরা। দেশপ্রেম মানে কিন্তু কোনো অবাস্তব বায়বীয় স্বপ্নের বেলুনের পেছনে পেছনে ছোটা নয়। দেশপ্রেম মানে হচ্ছে দেশের জন্য আমি যা দেব সেইটা হলো দেশপ্রেম। কেমন আমাকে অনেক সময় বলে যে তুমি তো স্বপ্ন করো, তো আমরা স্বপ্ন দেখলেই কি হবে? আমি তাদেরকে সবসময় বলার চেষ্টা করি, আমরা কি স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়, আমরা ওই স্বপ্নটার জন্য যা করি সেইটা হলো স্বপ্ন। আগামী 5 বছরে আমরা কালচার ইন্ডাস্ট্রি থেকে কি অ্যাচিভ করতে চাই, এটা নাম্বার থাকবে এবং এটা অ্যাচিভেবল জিনিসপত্র থাকবে। এই জিনিসটা আসলে আমরা করতে পারছি না, যেহেতু এটা একটা আমব্রেলার নিচে নাই। আমরা থাকা অবস্থায় যদি পারি এই চেঞ্জটা করবো, না পারলে পরবর্তীতে যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন আমরা ব্লু প্রিন্টে দিয়ে যাব। আমরা আশা করব তারা এই কাজটা করবেন, যেটা হোল কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকে। রং করা ওই চামড়ায় যত আবরণ খুলে নাও। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি শিশুদের আঁকা ছবিতে উচ্চারিত হয় স্বাধীনতার শপথ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আই এর পর্দায়। মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। লাইলা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত। চকর মালিথার রিপোর্ট। আরবি হিসেবে সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় পরবর্তী দিন গণনা। সেই হিসেবে বৃহস্পতিবার 26শে রমজানের দিন শেষে শুরু হবে 27শে রমজানের রাত। আলেম ওলামাদের মতে 26 রমজানের দিন শেষে 27 রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রজনী। এই রাতেই নাজিল হয়েছিল মুসলমানদের ইহকাল পরকালের দিক নির্দেশনামূলক ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফ। এজন্য এ রাতকে বলা হয় লাইলাতুল কদর। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। পবিত্র কোরআনেই বলা আছে ফজিলতের দিক দিয়ে এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। হাদিসে আছে যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এশা এবং তারাবি নামাজ আদায়ের পর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আসকারের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে খাদ্য জীবন জীবিকা। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। হুমকিতে থাকা ধরিত্রী বাঁচাতে প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট।
সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বিকশিত হয়েছে মানব সভ্যতা। বিভিন্ন ধর্মে প্রাণীজগৎ, গাছপালা, পাহাড়, নদীসহ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতি সংরক্ষণে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসে রয়েছে অসংখ্য নির্দেশনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী হত্যা কিংবা প্রকৃতি ধ্বংস থেকে বিরত থাকার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন। মাজারসহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে জালালি কবুতর, হুদহুদ পাখি, আবাবিল পাখি, বোস্তামি কাছিম সহ বিভিন্ন প্রাণী সংরক্ষণ করছেন সংশ্লিষ্টরা। তুলসী, নিম, চন্দন সহ বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও। তবে ধর্মীয় মূল্যবোধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেই রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও ঈদ উপহার বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকা জলঢাকা মিরগঞ্জের পশ্চিম শিমুলবাড়ি কঞ্চনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চাল, ডাল, সেমাই, দুধ, লবণ, চিনি সহ নানা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি এই জনপদের মানুষ। এই ট্রাই ফাউন্ডেশন থেকে ডাল, চাউল, চিনি, সেমাই এগুলো পেয়ে আমরা মোটামুটি বেশ সুন্দরভাবে ঈদ যাপন করতে পারবো। আমরা ট্রাই ফাউন্ডেশন থেকে খাদ্য সামগ্রী পাইলাম। আমরা ইতিমখানা মাদ্রাসার সকল ছাত্র মিলে একসাথে সবাই মিলে খেতে পারবো। ট্রাই ফাউন্ডেশন থাকি আমি চাল, ডাল, চিনি, সেমাই সব পাশে আমরা খুশি আছি। চিনি, চাল, ডাল অনেক কিছুই পাইলাম। আমি ঈদ আমার খুব ভালো হবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীজনরা। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। ঈদের দিন পরিবার পরিজন সহ ভালো খাবার খেতে পারবেন তারা। আমি মনে করি যে এইভাবে যদি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় এইভাবে খাদ্য বিতরণ করা যায় তাহলে আসলে ঈদটাকে ভাগাভাগি করা যায় এবং সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। আমি ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাই ফাউন্ডেশনের যারা কর্ণধারা আছেন তাদেরকে এবং আজকে যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু মানুষের মুখে তারা হাসি ফুটে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্য আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টা সামনে অব্যাহত থাকবে। দীর্ঘ 2 যুগ ধরে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তাদের উদ্যোগ 2 যুগ ধরে মানুষের মুখে হাসি ফুটে যাচ্ছে, এর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তাদের এই কর্ম অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। শীতকালীন সময় আমি দেখেছি যে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। আজকে 60টি আইটেম তারা জনগণের মধ্যে বিতরণ করছেন। তাদের এই উদ্যোগকে আরও বিস্তৃত করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। তাদের এই প্রচেষ্টা সফল হবে, আমাদের সবাই আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো। দেশের যে কোনো দুর্যোগ ও উৎসবে মানবতার সেবায় কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তাদের এই প্রয়াস প্রশংসার দাবিদার বলে মত সুধীজনের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
রাঙামাটির পাহাড়ে উৎপাদিত আগাম জাতের আনারস হানি কুইন সারা দেশে জনপ্রিয়। প্রতি বছর আগাম জাতের এই আনারস পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকার বাজার ও বাগান থেকে সংগ্রহ করেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। এবার পাহাড়ে হানি কুইন জাতের আগাম আনারসের ভালো ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ পাহাড়ের কৃষক। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবছর ব্যাপক হরমোন প্রয়োগ করে আগাম আনারস উৎপাদন হয়েছে। আকারে বড়, স্বাদে মিষ্টি হলেও বাজারে আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ পাহাড়ের কৃষক। আগাম জাতের এসব হানিকুইন জাতের আনারস বিক্রি করতে না পারায় অনেকেই তাদের উৎপাদিত আনারস না তুলেই বাগানেই ফেলে রাখছে। পাকছে কিন্তু এখন সদাগর নিতে আসে না, বলতেছে যে বর্তমানে মাল বিক্রি হয় না। শহরে নিয়ে গেলে তখন আর কি দাম বেশি পাওয়া যায় না। এখানে মানুষ তো শহরের মানুষ চিনে না, জানে না। দাম তো আগে কিনছে মানে কত অনেক দামে কিনছে, এখন তো বেবারিয়ে নিয়ে নেয়, দাম নাকি কমছে, পেটও খারাপ। এবার আনারসের তেমন চাহিদা না থাকায় কৃষকের মতো সাধারণ ব্যবসায়ীরাও অনেকটাই বিপাকে। বাজার খুবই খারাপ ঢাকা, কিন্তু কিনছি যখন এগুলো তো কারণ বাজার আমাদের বেচতেই হবে। আমাদের প্রতিটা ব্যাপারের অনেক টাকা করে লস, তারপরেও আমাদের নিতে হচ্ছে। বাজার এখন খারাপ হইলেও আমাদের নিতে বাধ্য, বাজার ভালো হলে আমরা নিই। আর এখানে বর্তমানে যে অবস্থা, বাজার খারাপ। বর্তমান বাজারে দাম একটু মন্দা হলেও সামনে সব ঠিক হয়ে যাবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিজনে আমরা এই আনারসটা পাই, তাহলে এটা অনেক মিষ্টি হয়, কিন্তু মিষ্টতা কম, সেজন্য বাজারের চাহিদা একটু কম বা কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর যেমনটি উৎপাদনও বাড়বে, তেমন এর বাজারে চড়া দামে এটা বিক্রি করতে পারবে। রাঙামাটি জেলায় এবার আগাম আনারসের লক্ষ্যমাত্রা ৮,০০০ মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আইন উপেক্ষা করে খুলনায় গড়ে উঠেছে হাজারো ইটভাটা, যার অধিকাংশই অবৈধ। আর জ্বালানির জন্য উজাড় হচ্ছে বনভূমি। এতে চরম হুমকিতে প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিভাগীয় প্রশাসন। তবে ইটভাটা বন্ধের প্রতিবাদে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে মালিক সমিতি। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই খুলনা জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে চলছে হাজারো ইটভাটার কার্যক্রম। নিয়মনীতি উপেক্ষা করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ, পিট কয়লা, টায়ার ও পরিত্যক্ত প্লাস্টিক। ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের পরিবেশ প্রতিবেশ। কালিযুক্ত ধোঁয়াটা সব ফসলের উপরে কালো হয়ে যায়, একেবারে খেতে ঢুকলে গায়ে কালি লেগে যায়। ছেলে মেয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, মালিক যাচ্ছে বড় লোক হয়ে, লিভার যাচ্ছে শেষ হয়ে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে খুলনা বিভাগের 10 জেলায় 1124টি ইটভাটার মধ্যে 886টি অবৈধ। অবৈধ ইটভাটাকে নোটিফাই করা হয়েছে যে ইটভাটা অপারেশন যাতে বন্ধ থাকে। কোনো অপারেশন মানে হচ্ছে কোনো অপারেশন করা যাবে না, কোনো ইট হচ্ছে ভাঙ করা যাবে না, কোনো নতুন ইট কাটা যাবে না। অতিরিক্ত মুনাফার লোভে পরিবেশ বিধ্বংসী এইসব ইটভাটা রক্ষায় নানা অজুহাত দেখাচ্ছেন মালিকরা। ঘনবসতির দেশে কখনো সম্ভব নেই 1 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল, কোনো কলেজ, কোনো মাদ্রাসা, কোনো বাড়ি। আমি ভাটা করছি 15 বছর আগে, সেই সময় বাড়ি ছিল না, এখন বাড়ি হয়েছে। আমি কি করব? অবৈধ যদি ইটভাটা হয় তাহলে আমরা ভ্যাট নিচ্ছে কেন সরকার? হঠাৎ করে বন্ধ করে দিলে তাদের কোটি কোটি টাকা ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভাটা যদি বন্ধ করতে হয়, আমরা যত ভাটার মালিক বাংলাদেশের ক্ষতিগ্রস্ত আছি, আমাদের সবাইকে ক্ষতিপূরণ দিয়ে তারপর ভাটা বন্ধ করার ঘোষণা দিতে হবে। তবে অবৈধ ইটভাটা বন্ধ করার পাশাপাশি ভাটা শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতে পরিকল্পনা নিয়েছে বিভাগীয় প্রশাসন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই যে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, এটা তো মারাত্মক ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। এটার থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তথা খুলনাবাসীকে রক্ষা করার জন্য আমাদের এই ইটভাটা উচ্ছেদ কার্যক্রম। খুলনা বিভাগে গত 3 মাসে 200-এর বেশি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে খেলার খবর।
ডাক্তারদের সবুজ সংকেত পেলেই হাসপাতাল ছাড়ার ছাড়পত্র পাবেন তামিম। সেক্ষেত্রে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাধা থাকবে না তামিমের। ওদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিমকে, তবে ডাক্তারদের সঙ্গে পরিবারের সদস্যরা মিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সোমবার সাফারি ঘরোয়া লীগ ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম। স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হলে ব্লক ধরা পড়ে সাবেক টাইগার ব্যাটারের। সেখানে এনজিওগ্রামের পর হার্টে রিং বসান কর্তব্যরত চিকিৎসকরা। একদিনের নিবিড় পর্যবেক্ষণের পর মঙ্গলবার রাতে ঢাকায় স্থানান্তর করা হয় তামিমকে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 4 দিনের সফরে চীনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তৃতা দেবেন আজ। নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকে চ্যানেল আই প্রাঙ্গণে রংতুলিতে মুক্তিযুদ্ধ উদযাপন, একতাবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। মহিমান্বিত পবিত্র রজনী লাইলাতুল কদর আজ, জিকির আজগারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ক্রমবর্ধমান চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে দরিদ্রদের ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, খুশি প্রত্যন্ত গ্রামের মানুষ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।